হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আমি সৌরভ ব্যানার্জি। আজকের ক্লাসের টপিক আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমরা কীরকমভাবে জয়েন করব দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে, সেটাই খুব সহজে মাত্র অনলি 6 শব্দ বা 6টা লিঙ্কার দিয়ে সমস্ত রকমের অ্যাডভার্বিয়াল ক্লজ কত সহজে, কত সুন্দরভাবে কিছু সামান্য ট্রিক অ্যাপ্লাই করে আমরা করতে পারি, সেটি কিন্তু আমরা আজকে পুরোটা জেনে নেব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো, আর যদি ক্লাসের শেষে কোনো ডাউট বা কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর ইন দ্য মেন টাইম ভিডিওটিকে লাইক করতে, শেয়ার করতে আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের টপিকটা শুরু করি। প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক যে অ্যাডভার্ব কাকে বলে, তারপরে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের দিকে আমাদের আলোচনাটাকে নিয়ে যাব। একটা অ্যাডভার্ব হলো একটি পার্ট অফ স্পিচ যেটা প্রধানত কোনো ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ বা বাক্যে প্রেজেন্ট অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন দেয়। অ্যাডভার্বের কাজ মূলত একটি ক্রিয়াপদ বা ভার্বটি কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে ইত্যাদি ইনফরমেশন আমাদেরকে দেওয়া। একটু নিচের উদাহরণগুলো দেখে নেওয়া যাক, তাতে আমি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে যে একটা অ্যাডভার্ব কী করে একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে বা কোনো একটি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে বা কিভাবে অন্য আরও একটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। দেখো, প্রথম বাক্যটি রয়েছে দ্য ম্যান রানস ফাস্ট। এখানে প্রধান ক্রিয়াপদ কোনটি না রান। তারপরে ফাস্ট কথাটি দেওয়া রয়েছে, অর্থাৎ লোকটি দৌড়ে জোরে, অর্থাৎ লোকটি কেমনভাবে দৌড়ে না লোকটি দ্রুত দৌড়ে, জোরে দৌড়ে। তাহলে ফাস্ট কথাটা রান ভার্বটিকে কোয়ালিফাই করছে, দেয়ারফোর ফাস্ট কথাটি হলো অ্যাডভার্ব। সেকেন্ড সেন্টেন্সটিতে দ্য ম্যান রানস ভেরি ফাস্ট, লোকটি খুব দ্রুত দৌড়ে। এখানে ফাস্ট কথাটা তো অলরেডি অ্যাডভার্ব, কারণ ফাস্ট কথাটি রান ক্রিয়াপদটিকে কোয়ালিফাই করছে, কিন্তু এখানে ভেরি কথাটি আবার ফাস্ট কত দ্রুত দৌড়োয় সেটি সম্বন্ধে আমাদেরকে তথ্য দিচ্ছে। কত দ্রুত দৌড়োয় না লোকটি খুব দ্রুত দৌড়োয়, তাই না? তাই ভেরি কথাটা এখানে অ্যাডভার্ব, তার কারণ এটি বাক্যে প্রেজেন্ট অন্য অ্যাডভার্ব অর্থাৎ ফাস্ট কথাটি সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। লাস্ট এক্সাম্পলটি না দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এখানে অ্যাডজেক্টিভ রয়েছে কোন শব্দটি না বিউটিফুল। বিউটিফুল অ্যাডজেক্টিভ, তার কারণ বিউটিফুল ওয়ার্ডটি ফ্লাওয়ার নামক নাউনকে কোয়ালিফাই করছে। ফ্লাওয়ারটি কেমন না ফ্লাওয়ারটি সুন্দর। তাহলে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, কিন্তু কতটা সুন্দর সেই উত্তরটি আমরা পাচ্ছি ভেরি কথাটি থেকে, খুব সুন্দর। তাহলে এখানেও ভেরি কথাটি বিউটিফুল নামক অ্যাডজেক্টিভটিকে কোয়ালিফাই করছে বা তার সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দিচ্ছে। তাহলে এক্ষেত্রে ভেরি কথাটি কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা দেখে নিলাম যে একটা অ্যাডভার্ব প্রধানত একটি ক্রিয়াপদ সম্পর্কে বা একটি অ্যাডজেক্টিভ সম্বন্ধে বা বাক্যে প্রেজেন্ট অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আমাদেরকে কি করে বা কিভাবে কি ইনফরমেশন দিতে পারে। তাহলে এবার আমরা চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজের দিকে। তোমরা যারাই এই চ্যানেলে করা রিলেটিভ ক্লজের ক্লাসটা দেখেছো তাদের কারুর কাছেই আর ক্লজ কাকে বলে বা ক্লজ হওয়ার কী কী শর্ত বা ফাইনাইট ভার্ব কেন ক্লজে প্রয়োজন হয় এই সম্বন্ধিত আর কোনো ডাউট নিশ্চয়ই নেই। যদি কেউ তোমাদের মধ্যে এখনও রিলেটিভ ক্লজের ক্লাসটি ফলো না করে থাকো তাহলে একবার ক্লাসটি দেখে নিও, কারণ এই চ্যাপ্টারটিতে বা এই আজকের ভিডিওটিতে আমি ক্লজ নিয়ে আর ডিটেল ডিসকাশনে যাব না। আমার ফোকাস হবে সরাসরি অ্যাডভার্ব ক্লজের ওপরে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ কাকে বলে না, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ হলো সেই সাবঅর্ডিনেট ক্লজ যেটা আমাদেরকে একটা ভার্ব সম্পর্কে মূলত প্রধানত ইনফরমেশন দেয়। অর্থাৎ প্রকারান্তরে বলতে গেলে একটি সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো অ্যাডভার্বের মতন কাজ করে তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। ক্লিয়ার তোমাদের কাছে? এবারে আমরা এই অ্যাডভার্ব ক্লজ কীরমভাবে আমরা ইউজ করতে পারি দুটো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করবার ক্ষেত্রে সেটা দেখব। একটার পর একটা লিঙ্কার নিয়ে আমি তোমাদেরকে ডিটেলে ডিসকাশন করে দেবো। সো প্লিজ ক্লাসটা মন দিয়ে এবার থেকে ফলো করো। তাহলে প্রথম লিঙ্কার হলো বিকজ অথবা অ্যাজ। এই বিকজ বা অ্যাজ কোন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজে ইউজ করা হয় না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজনে। কারণ যখন বোঝায় তখন আমরা বিকজ বা অ্যাজ বোঝাবো। সেই জন্যই দেখো নিচে অর্থে হিসেবে লেখা রয়েছে কারণ। কখন আমরা ব্যবহার করব বিকজ বা অ্যাজ না দুটি বাক্যের মধ্যে যখন কোনো ক্রিয়া বা কাজ
হওয়া বা না হওয়ার কারণ উল্লেখ থাকবে তখন আমরা বিকজ বা অ্যাজ লিঙ্কার হিসেবে ব্যবহার করব। অ্যাজ পার এক্সাম্পল, প্রথম বাক্যটি, দি বয় ডিড নট গো টু স্কুল, হি ওয়াজ ইল, অর্থাৎ ছেলেটি স্কুলে যায়নি। সেকেন্ড বাক্য, হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। তাহলে দেখো, ছেলেটি এই যে স্কুলে গেল না, একটা কাজ হলো না, তার কারণ হিসেবে কিন্তু হি ওয়াজ ইল এই বাক্যটি আমরা পাচ্ছি। তাহলে এই দুটি বাক্যের মধ্যে কার্য এবং কারণ সম্পর্ক রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা বিকজ বা অ্যাজ আমাদের লিঙ্কার হিসেবে ব্যবহার করব। তাই উত্তর কি দাঁড়িয়েছে না, দ্য বয় ডিড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। পরের বাক্যটা, দ্য ম্যান ডেলিভার্ড আ গ্রেট স্পিচ, ভদ্রলোক একটি দুর্দান্ত বক্তৃতা দিয়েছিলেন। ফুল স্টপ, হি ইজ অ্যান এক্সপার্ট, তিনি ছিলেন একজন এক্সপার্ট। তাহলে এক্ষেত্রেও এই যে ভদ্রলোক একটি দুর্দান্ত স্পিচ বা বক্তৃতা দিলেন, তার কারণ কি? তার কারণ হি ইজ অ্যান এক্সপার্ট। তাহলে এক্ষেত্রেও একটা বক্তৃতা দেওয়ার কারণ হিসেবে আমরা পরের বাক্যটি পাচ্ছি। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? জয়নিংটা কি হলো না, দ্য ম্যান ডেলিভার্ড আ গ্রেট স্পিচ বিকজ হি ইজ অ্যান এক্সপার্ট। লাস্ট এক্সাম্পলটা এই লিঙ্কার নিয়ে, দ্য বয় রিমেইনড সাইলেন্ট, ছেলেটি চুপ করে রইল। হি মেড আ মিস্টেক, সে একটি ভুল করেছিল। তাহলে এই যে ছেলেটি চুপ করে রইল, তার কারণ কি না, বিকজ হি মেড আ মিস্টেক, সে একটা ভুল করেছিল সেই কারণে। তাই উত্তরটা দাঁড়িয়েছে কি না, দ্য বয় রিমেইনড সাইলেন্ট বিকজ হি মেড আ মিস্টেক। তাহলে এইভাবে যখনই তোমরা দুটি বাক্যের মধ্যে কার্য এবং কারণ সম্পর্ক পাবে, তখনই তোমরা বিকজ বা অ্যাজকে তোমাদের লিঙ্কার হিসেবে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে আমি প্রত্যেক ক্ষেত্রেই বিকজ ব্যবহার করেছি, তোমরা যদি বিকজের জায়গায় অ্যাজ ব্যবহার করতে চাও তাহলেও করতে পারো, কোনো ক্ষেত্রেই বাক্যগুলি কিন্তু জয়নিংয়ে ভুল হবে না। তাহলে এবার আমরা চলে যাব দ্বিতীয় লিঙ্কারে। এবারের লিঙ্কারটি হলো দো অথবা অলদো, দুটি শব্দেরই মানে এক, ব্যবহারও এক, তোমরা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো। এই দুটি লিঙ্কার আমরা কখন ব্যবহার করব না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্টের সময়। এটা একটু বুঝে নাও ব্যাপারটা। দুটি শব্দের লিটারাল মিনিং হচ্ছে কিন্তু যদিও। কখন ব্যবহার করব না, দুটি বাক্যের মধ্যে কোনো ক্রিয়া হওয়া বা না হওয়ার মধ্যে যখন তুমি কোনো অস্বাভাবিকতা বা বিপরীত ধর্মিতা পাবে, তখন তুমি দো বা অলদো তোমার ইচ্ছে অনুযায়ী তুমি লিঙ্কার হিসেবে ব্যবহার করতে পারো। কি বোঝাতে চাইলাম আমি, উদাহরণটা দেখলে বুঝতে পারবে। দ্য বয় ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল, ছেলেটি অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে এই যে দুটি বাক্য, এই দুটি বাক্যের মধ্যে প্রধান ক্রিয়া কাজ হয়েছে কোনটা, কোন বাক্যটি বোঝাচ্ছে না, দ্য বয় ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছিল। কিন্তু আগের বাক্যটি দি বয় ওয়াজ ইল, তার মানে ছেলেটি অসুস্থ ছিল। তাহলে স্বাভাবিক সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, সাধারণ সেন্স যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে কোনো বালক বা কোনো ছেলে যদি খুব অসুস্থ হয়, তাহলে তার পক্ষে স্কুলে যাওয়াটা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টো কাজটা হয়েছে, অর্থাৎ ছেলেটি অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল। তাহলে বিপরীত ধর্মিতা বা অস্বাভাবিকতা দুটি বাক্যের পারস্পরিক সম্পর্কের মধ্যে বোঝাচ্ছে। সেই হেতু আমরা এখানে দো বা অলদো ব্যবহার করে বাক্য দুটিকে জয়েন করব। কি উত্তর হলো না, দ্য বয় ওয়েন্ট টু স্কুল দো হি ওয়াজ ইল, ছেলেটি স্কুলে গিয়েছিল যদিও সে ছিল অসুস্থ। বুঝতে পারলে কেন আমরা এখানে যদিও কথাটাকে ব্যবহার করলাম বা দো বা অলদোকে ব্যবহার করলাম? পরের উদাহরণটি দেখে নাও। দি ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, বৃদ্ধ ব্যক্তিটি খুবই ক্লান্ত ছিলেন। হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, তিনি কঠোর পরিশ্রম করছিলেন। তাহলে স্বাভাবিক সেন্স বা স্বাভাবিক ধারণা কি বোঝায় না, যদি কোনো বৃদ্ধ ব্যক্তি ভীষণভাবেই ক্লান্ত বোধ করেন, তাহলে তিনি নিশ্চয়ই কোনো কাজ করতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে হয়েছে ঠিক তার উল্টোটা। সেই জন্যেই এখানেও আমরা দো বা অলদোকে ব্যবহার করব। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়ার্কিং হার্ড দো হি ওয়াজ টায়ার্ড, অর্থাৎ সেই বৃদ্ধ ব্যক্তি কঠোর পরিশ্রম করছিলেন যদিও তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত। লাস্ট এক্সাম্পলটা, দ্য ম্যান নিউ সুইমিং, হি ওয়াজ ড্রাউন্ড, ভদ্রলোক বা লোকটি সাঁতার জানতেন, হি ওয়াজ ড্রাউন্ড,
তিনি ডুবে গেছিলেন। তাহলে এটাও নিশ্চয়ই অস্বাভাবিকতা বোঝাচ্ছে দুটি বাক্যের পারস্পরিক সম্পর্কের মধ্যে, কারণ একজন ব্যক্তি যিনি সাঁতার জানেন তিনি সহজে ডুবে যেতে পারেন না, কিন্তু দুটি বাক্য কিন্তু আমাদেরকে বলছে যে সাঁতার জানা সত্ত্বেও ভদ্রলোক ডুবে গিয়েছিলেন। সেই জন্য এখানেও আমরা দো বা অলদো ব্যবহার করেছি। দেখো, দ্য ম্যান ওয়াজ ড্রাউন্ড দো হি নিউ সুইমিং। লোকটি ডুবে গিয়েছিলেন বা ভদ্রলোক ডুবে গিয়েছিলেন যদিও তিনি সাঁতার জানতেন। তাহলে দো বা অলদো আমরা কখন ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব আমাদের থার্ড লিঙ্কারের দিকে। এবারের আমাদের লিঙ্কার ইফ। ইফ লিঙ্কারটি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব না, যখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝাবে, অর্থাৎ শর্ত সাপেক্ষে কোনো ক্রিয়া হচ্ছে, যদি এই সেন্স বা এই অর্থ আমরা পাই দুটি বাক্য থেকে, তাহলে আমরা ইফ লিঙ্কারটিকে ব্যবহার করব। এই শব্দটির অর্থাৎ ইফ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে যদি। কখন ব্যবহার করব না, বাক্যের ক্রিয়া হওয়া বা না হওয়ার শর্তের উল্লেখ থাকলে বা বোঝালে। উদাহরণটা দেখা যাক। ইউ উইল সাকসিড ওয়ার্ক হার্ড, অর্থাৎ তুমি সফলতা লাভ করবে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো। তার মানে সফলতা লাভ করবার শর্ত কি না, যদি কোনো ব্যক্তি বা তুমি কঠোর পরিশ্রম করো তাহলে। তা সেই জন্য যেহেতু এখানে সফলতা লাভ করবার শর্ত হিসেবে ওয়ার্ক হার্ড বাক্যটি রয়েছে, আমরা এখানে ইফ লিঙ্কারটিকে ব্যবহার করব। উত্তরটা কি হবে না, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ তুমি সফলতা পাবে। কখন পাবে? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে। এই জন্যই এখানে শর্তের কথা আছে বলেই বা শর্তের সেন্স আমরা পাচ্ছি বলে আমরা ইফ ব্যবহার করেছি। পরের উদাহরণটা দেখা যাক। ডু ইউর হোমওয়ার্ক ইউ উইল বি পানিশড। তার মানে কি তুমি তোমার বাড়ির কাজ করলে তোমাকে শাস্তি দেওয়া হবে? নিশ্চয়ই নয়। কখন শাস্তি দেওয়া হবে না, যদি তুমি বাড়ির কাজ না করো তো, তাই না? সেই জন্য দেখো উত্তরটা হয়েছে ইফ ইউ ডোন্ট ডু ইউর হোমওয়ার্ক ইউ উইল বি পানিশড। যদি তুমি বাড়ির কাজ না করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। এই ব্যাপারটা একটু তোমরা মাথায় রাখবে যখন তোমরা ইফ লিঙ্কারটিকে ব্যবহার করবে। একটু বাক্য দুটির অর্থ পড়ে তার মানে বুঝে নেবে। যদি তুমি এখানে উত্তরটাকে এরকমভাবে লিখতে যে ইফ ইউ ডু ইউর হোমওয়ার্ক ইউ উইল বি পানিশড, তার মানে হয়ে যেত যে যদি তুমি তোমার বাড়ির কাজটি করে নাও তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? সেটা কি আদৌ হয়? নিশ্চয়ই হয় না। তো সেই জন্যই আমি বললাম একটু অর্থ বুঝে নেবে। অর্থটা কিন্তু এখানে ছিল যদি না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, সেটিই আমি উত্তর হিসেবে জয়েন করেছি। ওকে, নেক্সট উদাহরণটায় ড্রপ দিস গ্লাস, অর্থাৎ এই গ্লাসটি হাত থেকে ফেলো, ইট উইল ব্রেক, এটা ভেঙে যাবে। তাহলে গ্লাসটা যে ভাঙবে, কখন ভাঙবে, কোন শর্তে ভাঙবে? যদি তুমি ফেলো তাহলে ভাঙবে। তো সেই জন্য এখানেও আমি ইফ লিঙ্কারটিকে আমরা ব্যবহার করব। তাহলে উত্তরটা কি দাঁড়ালো না, ইফ ইউ ড্রপ দিস গ্লাস ইট উইল ব্রেক, অর্থাৎ যদি তুমি গ্লাসটি ফেলো তাহলে এটি ভেঙে যাবে। তাহলে ইফ লিঙ্কার দিয়ে কিরমভাবে আমরা জয়েন করব, কিরমভাবে আমরা বুঝে নেব যে কখন ইফ লিঙ্কারটিকে আমরা ব্যবহার করব, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমরা আমাদের 4 নম্বর লিঙ্কারটির দিকে চলে যাই। এবারের লিঙ্কার আমাদের আনলেস। আনলেসও কিন্তু ইফের মতনই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝায়, অর্থাৎ আনলেস লিঙ্কারটিকেও আমরা শর্ত বোঝানোর জন্য ব্যবহার করব। ঠিক যেমনটি আমরা অলরেডি ইফ লিঙ্কারটিকে নিয়ে বুঝলাম, ঠিক একই রকমভাবে, তবে একটু পার্থক্য রয়েছে। ইফ মানে ছিল যদি, আর আনলেস কথাটির আক্ষরিক অর্থ হলো যদি না। এখানেও কিন্তু শর্ত বোঝায়। কখন ব্যবহার হবে না, একই রকমভাবে বাক্যের ক্রিয়া হওয়া বা না হওয়ার শর্তের উল্লেখ থাকলে বা বোঝালে। এটা উদাহরণ দেখা যাক এবার। রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ জোরে দৌড়ো, তুমি ট্রেনটা মিস করবে। তাহলে কি বোঝানো হচ্ছে যে জোরে দৌড়লে ট্রেনটা মিস করবে? নিশ্চয়ই নয়। তুমি যদি জোরে না দৌড়ো, যদি না দৌড়ো জোরে, তাহলে তুমি মিস করবে, তাই না? তার জন্য উত্তর কি হলো না, আনলেস ইউ রান ফাস্ট, অর্থাৎ যদি না তুমি জোরে দৌড়ো ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। পরের উদাহরণটি, পে অ্যাটেনশন ইউ উইল নট লার্ন এনিথিং, অর্থাৎ পে অ্যাটেনশন মন দিয়ে শোনো, ইউ উইল নট লার্ন এনিথিং, তুমি কিছু শিখতে পারবে না। তার মানে কি তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি কিছু শিখতে পারবে না? নিশ্চয়ই নয়, ঠিক তার উল্টোটা। অর্থাৎ
যদি না তুমি মন দিয়ে শোনো তুমি কিছু শিখতে পারবে না। তাহলে উত্তরটা কি হলো না, ইউ উইল নট লার্ন এনিথিং আনলেস ইউ পে অ্যাটেনশন। অর্থাৎ তুমি কিছুই শিখতে পারবে না যদি না তুমি মন দিয়ে শোনো। এই আনলেস ব্যবহার করবার ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি তোমাদেরকে বলে দিতে চাই, যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে দেখো, আনলেস কথাটার মানেই হচ্ছে যদি না, অর্থাৎ আনলেস কথাটির মধ্যেই একটা নেগেটিভ সেন্স, একটা নাবাচক অর্থ কিন্তু রয়েছে। তাই আনলেস যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করব জয়েনিংয়ের জন্য, খেয়াল রাখতে হবে সেখানে যেন আর কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা ব্যবহার না করি। ওকে, দেখো আনলেস ইউ রান ফাস্ট, এখানে কিন্তু আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। ঠিক তেমনই পরের উদাহরণটিতে আনলেস ইউ পে অ্যাটেনশন, এখানেও কিন্তু আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আমি কিন্তু এই দুটি বাক্যের ক্ষেত্রে বলিনি আনলেস ইউ ডু নট রান ফাস্ট, তা কিন্তু বলা নেই, তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে। আবার পরের বাক্যটাতেও আমি বলিনি আনলেস ইউ ডোন্ট পে অ্যাটেনশন, তাহলেও কিন্তু বাক্যের অর্থ পুরো পাল্টে যাবে। আমরা ইফ যখন ব্যবহার করেছি তখন আমরা ইফের সাথে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারি, কিন্তু আনলেস যখন আমরা লিঙ্কার হিসেবে ইউজ করব তখন আর নতুন করে ফার্দার আমাদেরকে আর কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে না। আরেকটা কথা আমার বলার আছে আনলেস সম্পর্কে, যে আনলেস দিয়ে যে বাক্যগুলি তুমি জয়েন করছো এই একই বাক্যগুলো তুমি ইফ দিয়েও জয়েন করতে পারো। অ্যাজ পার এক্সাম্পল, রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, এই বাক্যটাকে, এই দুটি বাক্যকে রাদার আমরা ইফ দিয়েও জয়েন করতে পারতাম। কি হতো উত্তর না, ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ তুমি যদি না জোরে দৌড়ো তাহলে তুমি ট্রেনটা মিস করবে। দেখো আনলেস আর ইফ দিয়ে দুটো ক্ষেত্রেই কিন্তু বাক্যের অর্থ সেমই থাকছে। পরের বাক্যটাও তোমরা নিজেরা মনে মনে করে দেখবার চেষ্টা করো, দেখবে একই অর্থ থাকছে। তাহলে আনলেস দিয়ে আশা করি তোমাদের জয়েনিং করতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে এবার আমরা চলে যাব আমাদের ফিফথ লিঙ্কারের দিকে। এবারের লিঙ্কার হোয়েন। কখন ব্যবহার করব না, স্বাভাবিক কারণে খুব সোজা, এটা যখনই আমরা টাইম বোঝাবো, কোনো ক্রিয়া বা অ্যাডভার্বিয়াল ক্লজ যখন কোনো সময় বোঝাবে তখন আমরা এই হোয়েন কথাটিকে জয়েন করবার জন্য ব্যবহার করব। কি অর্থ খেয়াল রাখবে, হোয়েন মানে কখনো হয়, যখনও হয়। হোয়েন কথাটির অর্থ আমরা যখন হিসেবে ধরব, যখন আমরা দুটি বাক্যকে অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করব। ওকে, কখন ব্যবহার হবে না, যখনই কোনো ক্রিয়ার সময় বোঝাবে। খুব সিম্পল, উদাহরণটা দেখে নেওয়া যাক। হি লুকড অ্যাট দ্য মাউন্টেন, সে পাহাড়টির দিকে তাকালো। হি ওয়াজ স্টান্ড, সে ভীষণভাবে অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। তাহলে সেই বিস্মিত হলো কখন না, যখন সে তাকিয়েছিল পাহাড়টির দিকে। তার জন্যই উত্তরটা কি হলো না, হি ওয়াজ স্টান্ড হোয়েন হি লুকড অ্যাট দ্য মাউন্টেন, অর্থাৎ সে অত্যন্ত বিস্মিত হয়ে গেল, চমকপ্রদ হয়ে গেল যখন সে তাকালো পাহাড়টির দিকে। পরের বাক্যটি, পরের উদাহরণটি না, মাই ফাদার কেম হোম, আই ওয়াজ স্টাডিং, আমার বাবা এসেছিলেন বাড়িতে, আই ওয়াজ স্টাডিং, আমি তখন পড়ছিলাম। তাহলে আমি পড়ছিলাম কখন না, যখন আমার বাবা বাড়িতে এসেছিলেন, তাই না? তার জন্য উত্তরটা কি হয়েছে না, মাই ফাদার কেম হোম হোয়েন আই ওয়াজ স্টাডিং, আমার বাবা এসেছিলেন বাড়িতে যখন আমি পড়ছিলাম। তাহলে হোয়েন দিয়ে খুব সহজেই তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েনিংটা করতে পারবে। সময় বোঝালেই তোমরা হোয়েন লিঙ্কারটিকে ব্যবহার করবে জয়েন করবার জন্য। তবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ সময় বোঝানোর ক্ষেত্রে আরও কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি, যে বা লিঙ্কার হিসেবে ব্যবহার করতে পারি রাদার, যেটা আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করে বলে দিচ্ছি। তবে এইবারে আমাদের মেন সিক্সথ লিঙ্কার, ছটা লিঙ্কারের মধ্যে এই 5টা আমাদের হয়ে গেল। নাও সিক্সথ লিঙ্কার আমরা এবার বুঝে নেব। এই 6টা শব্দ জানলেই তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজের অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে যাবতীয় জয়েনিং খুব সহজে করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা এবার সিক্সথ লিঙ্কারটি দেখে নিই। এবারের লিঙ্কার দ্যাট অথবা সো দ্যাট। ওকে, কখন ব্যবহার করব না, যখন কোনো একটি কাজের উদ্দেশ্য বোঝাবে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য যখন বোঝাবে তখন আমরা দ্যাটও ব্যবহার করতে পারি বা আমরা সো দ্যাটও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দ্যাট বা সো দ্যাট যাই তোমরা নাও না কেন লিঙ্কার হিসেবে, তার অর্থ হবে যাতে। যাতে মানে আমি একটা বাক্য বাংলা উদাহরণ হিসেবে দিয়ে রেখেছি যাতে তোমরা এই যাতে কথাটিকে বুঝতে পারো।
দেখো বাক্যটি, সে পড়াশোনা করে যাতে ভালো ফল করতে পারে। এই যাতে কথাটা আমরা আমাদের বাংলা ভাষার প্রত্যহ দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। সে স্কুলে যায় যাতে সে ক্লাস করতে পারে, সে বেড়াতে যায় যাতে সে এনজয় করতে পারে। ঠিক সেই অর্থে যাতে কথাটা আমরা এখানে লিঙ্কার হিসেবে ধরবো। ওকে, কখন ব্যবহার করব না, যখন কোনো একটি কাজের উদ্দেশ্য বোঝাবে। অর্থাৎ একটা কাজ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি উদ্দেশ্যে কোনো ব্যক্তি সেই কাজটি করছে, যদি সেটা বলা থাকে বাক্যে, তাহলে আমরা দ্যাট অথবা সো দ্যাট আমাদের লিঙ্কার হিসেবে ব্যবহার করব। উদাহরণটা দেখে নেওয়া যাক। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ান্টেড টু ডু ওয়েল। অর্থাৎ সে কঠোর পরিশ্রম করত বা করেছিল। হি ওয়ান্টেড টু ডু ওয়েল, সে চেয়েছিল ভালো কিছু করতে। উত্তরটা কি হলো? হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড ডু ওয়েল। সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে ভালো ফল বা ভালো কিছু করতে পারে। তাহলে তার উদ্দেশ্য কি ছিল কঠোর পরিশ্রমের? না, ভালো ফল করা। উদ্দেশ্য বোঝাচ্ছে বলেই আমরা এখানে সো দ্যাট লিঙ্কারটিকে ব্যবহার করেছি। পরের বাক্যটি, উই ইট উই মে লিভ। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করি, আমরা বেঁচে থাকতে পারি, তাই তো? তাহলে আমরা খাদ্য গ্রহণ করি, উদ্দেশ্যটা কি? আমাদের খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বাঁচতে পারি। সেই জন্যই উত্তর কি হয়েছে? না, উই ইট দ্যাট উই মে লিভ। অর্থাৎ আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। মজার কথা হচ্ছে এই দ্যাট বা সো দ্যাট লিঙ্কার কিন্তু আমাদের প্রথম লিঙ্কার, অর্থাৎ কার্যকারণ সম্পর্কের লিঙ্কার অ্যাডভার্ব অফ রিজন কি ছিল? বিকজ বা অ্যাজ। বিকজ বা অ্যাজ দিয়েও কিন্তু করা সম্ভব। অর্থাৎ যদি প্রথম বাক্যটিকে আমি বিকজ দিয়ে করতে চাই, তাহলে কি হবে উত্তরটা? হি ওয়ার্কড হার্ড বিকজ হি ওয়ান্টেড টু ডু ওয়েল, বা হি ওয়ার্কড হার্ড অ্যাজ হি ওয়ান্টেড টু ডু ওয়েল। তাহলেও কিন্তু দেখো আমার বাক্যের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এক্ষেত্রেও আমরা দ্যাট বা সো দ্যাটের জায়গায় বিকজ বা অ্যাজও ব্যবহার করতে পারি, অর্থ যদি ঠিক থাকে তবেই। তাহলে এই হলো আমাদের টোটাল মেন 6টা লিঙ্কার বা 6টা শব্দ, যে 6টা শব্দ বা লিঙ্কার দিয়ে তোমাদের যাবতীয় অ্যাডভার্বিয়াল ক্লজের সমস্যা মিটে যাবে। যে কোনো বাক্য অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করবার জন্য এই 6টা লিঙ্কার তোমাদেরকে ভীষণভাবে হেল্প করে দেবে। শুধু দুটো বাক্য পড়ে দুটি বাক্যের ক্রিয়ার মধ্যে কি সম্পর্ক বোঝাচ্ছে, এই ট্রিকটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। তাহলেই তোমাদের কাছে ব্যাপারটা ভীষণই ইজি হবে, আর কোনো দিন পরীক্ষায় বা কোথাও কিচ্ছু ভুল হবে না। তবে আর কয়েকটা লিঙ্কার আছে, অ্যাডিশনাল লিঙ্কার তোমরা বলতেই পারো, যেটা একটু তোমাদেরকে আমি বলে দিতে চাই। যদিও পরীক্ষায় খুব বেশি আসে না, তাও আমাদের জেনে রাখাটা ভালো। তাহলে চলো আমরা আমাদের ক্লাসের অলমোস্ট শেষে এসে পৌঁছেছি, ওই লিঙ্কারগুলো একটু দেখে নিই। তাহলে লাস্ট কয়েকটা লিঙ্কার এবার একটু আমরা দেখে নিই। আমি আগেই বলেছিলাম যে এই লিঙ্কারগুলোও কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের সাথে রিলেটেড। অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ অফ টাইমে আমরা এখনো পর্যন্ত হোয়েনকে লিঙ্কার হিসেবে জেনেছি, এর সাথে এই লিঙ্কারগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে বাক্যের অর্থের ওপর ডিপেন্ড করে। কি কি লিঙ্কার সেগুলো? না, বিফোর, আফটার অ্যান্ড হোয়াইল। এই তিনটি শব্দ দেখো কোনো একটি কাজের সময় নির্দেশ করবার জন্য জেনারেলি আমরা ব্যবহার করে থাকি, তাই না? একটু উদাহরণটা দেখে নেওয়া যাক। শি ফিনিশড হার স্টাডিজ, শি ওয়েন্ট অ্যাব্রড। অর্থাৎ মেয়েটি তার পড়াশোনা শেষ করলো, সে বিদেশে চলে গেল। তাহলে এই যে মেয়েটি বিদেশে গেল, কার পরে গেল, কিসের পরে গেল? না, তার পড়াশোনা শেষ করবার পরে গেল। তো সেই জন্যেই আমরা এখানে আফটারটাকে ব্যবহার করেছি দুটি বাক্যকে জয়েন করবার জন্য। কি উত্তর হয়েছে? না, আফটার শি ফিনিশড হার স্টাডিজ শি ওয়েন্ট অ্যাব্রড। অর্থাৎ পড়াশোনা শেষ করবার পরে মেয়েটি বিদেশ গেল। এই বাক্যটিকেই আমরা এরকম ভাবেও লিখতে পারতাম যে শি ওয়েন্ট অ্যাব্রড, যে মেয়েটি বিদেশে গেল আফটার শি ফিনিশড হার স্টাডিজ, তার পড়াশোনা শেষ করবার পরে। তাহলে দেখো এখানে আফটার কথাটা কিন্তু মেয়েটির বিদেশে যাওয়া, এই যে যাওয়া ওয়েন্ট, এই ক্রিয়াপদটি সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে যে কখন গেল, না তার পড়াশোনা শেষ করবার পরে গেল। একই রকমভাবে আমরা বিফোর লিঙ্কারটাকেও আমাদের বাক্যে ব্যবহার করতে পারি, অর্থাৎ জয়েন করবার জন্য ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে, ইউ মে গো, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। অর্থাৎ তুমি যেতে পারো, কিন্তু তোমাকে তোমার কাজটা আগে শেষ করতেই হবে। তাহলে কাজটা মানে আমার যে যাওয়া, এই যাওয়াটা কখন হবে? আমার কাজ শেষ করবার পরে হবে, তার আগে তো আমি যেতে পারবো না, তাই না? তাহলে উত্তরটা কি হবে?
না, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমাকে তোমার কাজ শেষ করতেই হবে বিফোর ইউ গো, তোমার যাওয়ার আগে। তাহলে বুঝতে পারলে যে বিফোর আমরা এখানে কেন ব্যবহার করলাম। আমাদের লাস্ট যে লিঙ্কারটি রয়েছে বা যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হোয়াইল। উদাহরণ হিসেবে দেখো বাক্যটি, না দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং, ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ ছেলেরা বা বালকেরা খেলাধুলো করছিল, খেলছিল। ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ছেলেরা যে খেলছিল তখন কিন্তু তারা বৃষ্টি হওয়ার মধ্যেই খেলছিল, তাদের খেলার সাথে সাথে সেই একই সময়ে বৃষ্টিটাও হচ্ছিল, অর্থাৎ এমন একটা কাজ হচ্ছে যে কাজের একই সময়ে আরও একটা ঘটনা কিন্তু ঘটছিল। এরকম ধরনের ক্ষেত্রে আমরা হোয়াইল কথাটিকে লিঙ্কার হিসেবে ব্যবহার করব। তাহলে উত্তর কি হয়েছে, না দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং হোয়াইল ইট ওয়াজ রেইনিং, ছেলেরা খেলছিল যখন বৃষ্টি হচ্ছিল। হোয়াইল দিয়ে আরও একটি বাক্য উদাহরণস্বরূপ তোমাদেরকে বলা যেতে পারে। ধরে নাও ছেলেটি টিভি দেখছিল, সে অঙ্ক করছিল। তার মানে এই যে তার অঙ্ক করা আর টিভি দেখা দুটো কাজ কিন্তু সাইমালটেনিয়াসলি একই সময়ে চলছিল, তাই নয় কি? তাহলে এক্ষেত্রেও আমরা হোয়াইল কথাটিকে ব্যবহার করতে পারি, অর্থাৎ তখন উত্তর কি হয়ে যেত, না দ্য বয়েজ ওয়্যার ডুইং সামস হোয়াইল ওয়াচিং টিভি, বা হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ টিভি দেখতে দেখতেই সে তার অঙ্কগুলি করছিল। তাহলে এই হলো আমাদের বাকি 3টি লিঙ্কার যেগুলো আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তাহলে আজকে আমরা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের আলোচনা এখানেই শেষ করলাম। আমার মনে হয় যে তোমরা সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাও যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও একটু, আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্ট ইংলিশ টিউটোরিয়ালসের ভীষণ প্রয়োজন। আর ইন দ্য মিন টাইম ভালো থেকো, স্টে সেফ, বি গুড, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.